গোয়ার ডিফেন্স আজকে অসাধারণ খেলেছে। আমি যেটা বলেছিলাম সেটাই, যে মোহনবাগান যদি লিড না দিতে পারে তাহলে কিন্তু গোয়ার ডিফেন্স ভাঙাটা সম্ভব হবে না। গোয়া তখনই ডিফেন্সটাকে একটু লুজ করে যখন তারা পিছিয়ে পড়ে। গোয়া সেইভাবে পিছিয়ে পড়েইনি গোটা ম্যাচের মধ্যে, তাই গোয়ার ডিফেন্স ভাঙাও যায়নি। যেটা করেছে গোয়া, যেরকম খেলেছে প্রশংসা করতেই হবে। ডিফেন্সটা খুবই ভালো ছিল। মোহনবাগান ডবল ডিফেন্ডার নিয়েও সেকেন্ড গোলটা যেটা খেয়েছে মোহনবাগানের ডিফেন্সের দোষে, ব্রাইসনকে ওরা দেখেইনি। তবে এটাও বলতে হয় যে আজকে মোহনবাগানের দিন ছিল না, তা না হলে প্রথম গোলটা যেভাবে মোহনবাগান খেলো ওটা গোল খাওয়ার মতো কোনো সিচুয়েশান ছিল না যেখান থেকে গোল খেতে পারতো মোহনবাগান। ডিফ্লেক্ট করে বিচ্ছিরিভাবে ডিফ্লেক্ট করলো, আর সেটা উঠে গিয়ে একদম গোলের মধ্যেই পড়লো। মোহনবাগান আরও একটা পেনাল্টি পেয়েছিল যেটা রেফারি দেখতে পায়নি। তবে এটাও বলবো, প্রত্যেকটা ম্যাচে ওই ম্যাজিকটা হয় না যে লাস্ট মোমেন্টে আমি 2-3টে গোল করে ম্যাচটা ঘুরিয়ে দেবো। সবসময় সেই ম্যাজিক হয় না। আমি এই কথাটা বলেছিলাম ম্যাচের আগের ভিডিওতে, যে সবসময় ওই কাজটা করাটা কিন্তু অত সহজ হবে না। এবং গোয়ার ডিফেন্স যা, ওরা আগের ম্যাচে মোহনবাগানের যা খেলা দেখে নিয়েছে, তারপর ওরা আরও সতর্ক ছিল যে কোনোভাবে মোহনবাগান লাস্ট মোমেন্টে যাতে গোল ঢোকাতে না পারে। প্রচুর টাইম ওয়েস্ট করেছে, মানে খেলাটাকে শেষের দিকে পুরো ঘেঁটে দিয়েছে, নষ্ট করেছে, বারবার টাইম ওয়েস্ট করেছে। কিন্তু সেটাও একটা ফুটবলের অংশ বলা চলে। হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, মোহনবাগানকে খেলতে দেয়নি। ফার্স্ট হাফটা গোয়ারই প্রাধান্য বেশি ছিল, গোয়ার বল পজিশন বেশি ছিল। গোয়া অনেক বেশি অ্যাটাক করেছে, মোহনবাগান অ্যাটাক করতেই পারেনি, ওদের ডিফেন্স ভেঙে দাঁত ফোটাতে পারেনি। যখন 3 ব্যাকে অল আউট খেলছিল তখন বারবার ডিফেন্সটা ভাঙার একটা চেষ্টা করেছিল এবং বারবার ঢুকেও গেছিলো, কিন্তু তাছাড়া মোহনবাগান খুব একটা ওদের ডিফেন্সের ভেতর ভেদ করে একদম গোলের কাছে চলে গেল এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে পারিনি। এমনকি পেনাল্টি বক্সের বাইরে থেকে লিস্টনের শট মারার কোনো জায়গা, দিমিত্রির শট মারার কোনো জায়গা গোয়া দেয়নি। আমি মোহনবাগানের খারাপ খেলেছে বলবো না, গোয়া একটা এক্সট্রাঅর্ডিনারি খেলেছে বলবো, এটা বুঝতে পারছি না। তবে আরও একটা বিষয় ফ্যাক্টর হয়েছে, এটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি জানি না আপনারা কতটা সহমত হবেন। গোয়ার ওয়েদার, একটা আমাদের এখানকার ওয়েদারের থেকে একটা 18-19 ডিগ্রি টেম্পারেচারে খেলা হচ্ছে, সেখান থেকে একদম 30 ডিগ্রি, মানে আমাদের মোটামুটি মার্চ মাসের কাছাকাছি এরকম ওয়েদার থাকে, সেই ওয়েদারে খেলা এতটা ডিফারেন্স, একটু চাপ হবে, বডিরও মানিয়ে নিতে চাপ হবে। এবং প্লেয়াররাও যেটা করছিল এক্সট্রা এফর্ট দিয়ে খেলতে গিয়ে বারবার হাঁপিয়ে যাচ্ছিল, যেটা এখানে হচ্ছিল না তাদের। খেলাটা খানিকটা এরকম হচ্ছিল, মোহনবাগান বারবার অ্যাটাক তুলছে, ওদের ডিফেন্স লাইনে গিয়ে অ্যাটাকটা আটকে যাচ্ছে, আবার ওরা অ্যাটাক তুলছে, 2-1টা চান্স ওরা ক্রিয়েট করছে, আবার এগোচ্ছে, আবার ওদের ডিফেন্স লাইনে গিয়ে আটকে যাচ্ছে, আবার 2-1টা চান্স ক্রিয়েট করছে। মোহনবাগান ওদের ডিফেন্স লাইন টপকাতেই পারছে না। প্রথম থেকে যদি জেমি ম্যাকলারেনকে ওই হেড লক্ষ্য করে কন্টিনিউয়াস বল সাপ্লাই করা যেত, তাহলে ওই জেমি ম্যাকলারেন 3-4টে হেডের মধ্যে একটা ঢুকিয়ে দিতে পারত। তবে গোল খাওয়ার মতো সিচুয়েশন অনেকবারই তৈরি হয়েছিল, সাদিকুও একটা গোল করেই দিতে পারতো, সেরকম সিচুয়েশন ওরা তৈরি করেছিল। অন্যদিকে মোহনবাগান একটা শট মেরেছিল, একটা দিমি বল পেনাল্টি বক্সের মধ্যে থেকে শট মেরেছিল, সেগুলো মিস করেছে। জেমি ম্যাকলারেন লাস্টের দিকে একটা অকারণ পাস দিল, পাস দেওয়ার দরকার নেই, নিজে যদি একটু বলটা বানিয়ে গোলে শট মারতো, ওর মতো শট তো এখানকার ইন্ডিয়ান প্লেয়াররা মারতে পারবে না। সেই শটটা মারলে আগের দিনে জেসন কামিন্সের মতো একটা গোল করতে পারতো, কিন্তু সেটা করলো না, ও পাস দিয়ে দিল দুম করে। মোহনবাগানের যে অপরাজিত দৌড়টা চলছিল সেটাও আজকে থেমে গেল। তবে হতাশ হওয়ার মতো কিছু আমি দেখছি না, কারণ এটা নিয়ে আমরা মাত্র 2টো ম্যাচই হেরেছি। এর আগে বেঙ্গালুরুর কাছে হেরেছিলাম, আবার গোয়ার কাছে হারলাম। সেকেন্ড লেগে এদের দুজনকেই আমাদের ফেস করতে হবে আমাদের হোমে, এটা আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে। মোহনবাগানের যে সমস্যাটা আমি বলেছিলাম সেটাই, যে দুটো উইংকে ওরা লক করবে, এবং দুটো উইং লক করলে মোহনবাগানের করার কিছু থাকে না মাঝখানে প্লেয়ার বাড়িয়ে খেলাটাকে তৈরি করা ছাড়া। তো সেই প্লেয়ার বাড়িয়ে খেলাটা তৈরি করার যে টাইমটা, সেটা অনেকটাই পরে নিল মলিনা, 70 মিনিটের পরে, মানে 75 মিনিটের ড্রিঙ্কস ব্রেকটা হয়ে যাওয়ার পর। তবে সেটাও যে গোয়ার ডিফেন্সকে পুরোপুরি ভেঙে দিয়েছে সেরকমও হতে পারেনি, অনেকবারই ভেঙে ঢুকে গেছে, কিন্তু সেই রকম যে একদম প্রমিনেন্ট চান্স ক্রিয়েট করতে পেরেছে সেটাও নয়। আশিক কুরুনিয়ানকে মাঝখানে ব্যবহার করে একটা মিডল থার্ড দিয়ে, মানে মিডল চ্যানেল দিয়ে একটা অ্যাটাকিং তৈরি করা যেত, লিস্টনকে রেখেই আশিককে নিয়ে এসে থাপাকে আর একটু পরে এনে। গ্রেগের ফার্স্ট 11-এ না থাকাটা গোয়ার কাছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হয়ে গেল। ওরা আগেই জেনে গেল যে গ্রেগ স্টুয়ার্টকে দিয়ে ম্যাচ ঘোরানোর কোনো অপশানই মোহনবাগানের কাছে নেই। আর গ্রেগ স্টুয়ার্ট একদম না খেলতে পারাটা, মানে 5 মিনিট 10 মিনিটও খেলতে না পারাটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেল।
গোয়ার ডিফেন্স ভাঙতে গেলে দুটো অপশান ছিল, যেটা রিস্ক মলিনা নিতে পারেননি। একটা হচ্ছে যে টম অ্যালড্রেডকে তুলে নিয়ে জেসন কামিন্সকে নামানো, যেটা হ্যাঁ আমি জানি বিশাল বড় রিস্ক হয়ে যেত, ডিফেন্সটা ওপেন হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা ছিল, কি ওপেন হয়েই যেত, আরও গোল খেতে পারতাম আমরা। কিন্তু ওই তিনজন বিদেশে যদি মাঠে থাকতো তাহলে আমরা ওদের ডিফেন্সটা পেনিট্রেট করতে পারতাম, কিন্তু এই কিছুটা দাবা খেলার মতো ওদিকে গেলে এদিকটা মরবে, এরম জায়গা হয়ে গেছে যে আমি অ্যাটাকটা বাড়াতে গেলে ডিফেন্সটা পুরো খঞ্জনি হয়ে যাবে। আমার মনে হচ্ছে একজন সেন্টার ব্যাক প্রপার নেওয়াটা খুব দরকার মোহনবাগানের, কারণ এরকম সিচুয়েশান যদি পরের দিকেও আসে, সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো আছে, তাতে যদি একটা ভালো ডিফেন্ডারকে তুলতে পারে তাহলে এই চালটা মলিনা ইউজ করতে পারবে। টম অ্যালড্রেডকে তুলে যে নতুন সেন্টার ব্যাককে নেওয়া হচ্ছে তাকে নামিয়ে কিছুক্ষণ সাপোর্ট দেওয়ার জন্য অন্তত নামানোর মতো একটা প্লেয়ার নিলে ওই সময়টা মোহনবাগান 3টে ফরেন অ্যাটাকার দিয়ে খেলে দিতে পারবে। কি আর বলবো, পরে ম্যাচটার ডিটেল নিয়ে আরও আলোচনা করব। আজকে আর ভালো লাগছে না এটা নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।